আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। যে খবরটা এখন শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা নিঃসন্দেহে অভাবিত, অবিশ্বাস্য এবং বলা যায় দুনিয়া কাঁপানো সংবাদ। আয়াতুল্লাহ খামেনেইর হত্যার পর সারা পৃথিবী ভেবেছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে যা ঘটছে তা কেউ কল্পনাও করতে পারেনি। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বইছে আগুনের ভয়ঙ্কর লু হাওয়া। মার্কিন অহংকার কি ধুলোয় মিশে যাচ্ছে? আমরা আলোচনা করব কিভাবে 4টি ব্যালিস্টিক মিসাইল বিদ্ধ করল মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে। কুয়েতে ধ্বংস হওয়া 3টি মার্কিন F-15 যুদ্ধ বিমান নিয়ে আমেরিকার হাস্যকর ব্যাখ্যা আসলে কি লুকোতে চাইছে, এবং আরব জনগণের হৃদয়ে কি তবে ইরানের জন্য সহমর্মিতার জোয়ার এলো? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলি, ইউএসএস আব্রাহাম লিঙ্কন সমুদ্রের বুকে আগুনের গোলা। 1 মার্চ 2026-এর শেষ রাত। ইরানের মেহের নিউজ এজেন্সি থেকে আসা খবরটি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান দাবি করেছে তারা তাদের সব থেকে ঘাতক ক্যারিয়ার কিলার ব্যালিস্টিক মিসাইল দিয়ে মার্কিন নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করেছে। শুধু টার্গেট নয়, ইরানের দাবি 4টি মিসাইল সরাসরি আঘাত এনেছে এই দানবীয় রণতরীতে। আমেরিকা এবং ইসরায়েল এই খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়নি যে তাদের আব্রাহাম লিঙ্কন আঘাত পেয়েছে। এই খবরটি এখনো স্বীকার করেনি। এটা যেমন স্বীকার করেনি, তেমন হাস্যকর সংবাদ আখ্যা দিয়েও উড়িয়ে দেয়নি, কারণ তাহলে নিজেদের কাছেই হাস্যকর প্রমাণিত হয়ে যেত। তাই সেই ঝুঁকি নেয়নি। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরানের এই দাবির 10% সত্যি হয়, তা হবে আমেরিকার জন্য পার্ল হারবারের পর সব থেকে বড় নৌ বিপর্যয়। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে 5700-র বেশি ক্রু থাকে, নাবিক থাকে। একে অকেজো করে দেয়া মানে ওই অঞ্চলে আমেরিকার আকাশপথের আধিপত্য শেষ হয়ে যাওয়া। প্রশ্ন, ইরান কি সত্যি অসাধ্য সাধন করে ফেলল? আজ হোক কাল হোক প্রমাণ ঠিক আসবে যে ইরানের দাবি কতটা সত্যি। ইরানের এই পাল্টাপাল্টি প্রতিরোধ শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, তারা এখন অল আউট গেম খেলতে শুরু করেছে। তেল আবিব থেকে শুরু করে দুবাই, কুয়েত, বাহরিন, যেখানে যেখানে মার্কিন সেনা বা ঘাঁটি রয়েছে, সেখানেই আছড়ে পড়ছে ইরানি ড্রোন আর মিসাইল। দুবাইয়ের আকাশ থেকে যখন ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হচ্ছে, তখন সাধারণ মানুষের চোখে আতঙ্ক। বাহরাইনের মার্কিন নৌঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এখন ধ্বংসস্তূপে পরিণত প্রায়। ইরান বুঝিয়ে দিয়েছে তাদের শীর্ষ নেতাকে আঘাত করার মাসুল দিতে হবে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন স্বার্থকে। কেউ কি ভেবেছিল ইরান এত নিখুঁতভাবে এবং এত বিশাল স্কেলে প্রতি আক্রমণ গড়ে তুলবে? কেউ ভাবেনি। এমনকি ইসরায়েল এবং আমেরিকাও ভাবেনি কখনো। তারা ভেবেছিল হঠাৎ অপ্রত্যাশিত আক্রমণে, যখন যুদ্ধ এড়াবার কথা চলছে ট্রাম্পের সঙ্গে দুই দেশের মধ্যে, তখন সভ্যতার সব সীমা অতিক্রম করে আক্রমণ করলে ইরানের সব প্রতিরোধ ভেঙে গুঁড়িয়ে দেয়া যাবে। কিন্তু সে ভাবনা যে ভুল, বুঝিয়ে দিচ্ছে ইরান। এবার আসা যাক সব থেকে বিতর্কিত বিষয়ে। কুয়েতের আকাশে আমেরিকার 3টি আধুনিক F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। মার্চ 2026-এর দিবাগত রাতে এবং 2রা মার্চের ভোর বেলায় কুয়েতে আমেরিকার 3টি F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবরটি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।
পেন্টাগন স্বীকার করেছে বিমানগুলো ধ্বংস হয়েছে, কিন্তু তাদের ধ্বংস হওয়ার ব্যাখ্যাটি শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন তা বুঝে পাবেন না। আমেরিকা বলছে এটি নাকি ফ্রেন্ডলি ফায়ার, অর্থাৎ ইরানের মিসাইল ঠেকাতে গিয়ে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে তাদের পরম বন্ধু আমেরিকার বিমানকে নামিয়ে ফেলেছে। আমেরিকার এই ভুলবশত ধ্বংস হওয়ার তত্ত্বকে ইরান কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দাবি করেছে যে তাদের নিখুঁত আক্রমণে এবং আকাশযুদ্ধে এই বিমানগুলো ধ্বংস হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানগুলোর জ্বলন্ত অবস্থায় নিচে পড়ার ভিডিও প্রকাশ করেছে, যা বর্তমানে সারা পৃথিবী জুড়ে ইন্টারনেটে ভাইরাল। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এটা কি বিশ্বাসযোগ্য? কি বলবেন আপনি? একজন সাধারণ দর্শকও বোঝেন আধুনিক যুদ্ধ বিমানে আইএফএফ বা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো এই সিস্টেম থাকে, যেখানে মিত্র আর শত্রুর পার্থক্য করা সহজ। তাহলে ফ্রেন্ডলি ফায়ার এই থিওরি কোত্থেকে আসে? বাস্তবতা হলো ইরান তাদের উন্নত S-300 বা তাদের নিজস্ব প্রযুক্তির রাডার 373 ব্যবহার দিয়ে এই বিমানগুলোকে শিকার করেছে। কিন্তু এই সত্যটা স্বীকার করলে মার্কিন অস্ত্রের ব্র্যান্ড ভ্যালু মাটিতে মিশে যাবে, যেমন গিয়েছিল অপারেশন সিন্দুরে। তাই তারা ভুল করে ভূপাতিত হওয়ার গালগল্প ফাঁদছে। হ্যাঁ, এটা নির্ভেজাল গালগল্প। আমেরিকার সব থেকে বড় ভুল ছিল তাদের ধারণা। তারা ভেবেছিল খামেনেইয়ের হত্যার পর ইরানি ও আরবের মানুষ রাস্তায় নেমে উল্লাস করবে, কিন্তু ফলাফল হলো উল্টো। তার মৃত্যুতে যে শোকের যে বিশাল মিছিল, লাখ লাখ মানুষের মিছিল তেহরানে বেরিয়েছে, সেটা সমস্ত এই যারা সন্দেহবাদী তাদের সব সন্দেহ দূর করে দেবে। আজ গাজা ও লেবানন সংকটের পর আরবের সাধারণ মানুষের কাছে আমেরিকা এক অনিষ্টকারী শক্তি। যখন তারা দেখছে ইরান একাই আমেরিকার চোখে চোখ রেখে লড়ছে, মহাভারতের সেই কার মতো মহাভারতের সেই বীর যোদ্ধা অভিমন্যুর মতো, তখন রাজতন্ত্র শাসিত আরবের সাধারণ মানুষের মনেও ইরানের প্রতি সহমর্মিতা জন্মাচ্ছে। খামেনেই এখন তাদের কাছে কেবল ইরানের নেতা নন, বরং পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করা এক শহীদ। আরব বিশ্বের সাধারণ মানুষের, যাকে প্রায় আরব স্ট্রিট বলা হয়, তাদের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান যেভাবে সরাসরি আমেরিকার মোকাবিলা করছে, তা বেশিরভাগ আরব নাগরিকের মধ্যে এক ধরনের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা দিচ্ছে। আরব দেশগুলোর সরকারগুলো, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরেন ইত্যাদি, ঐতিহাসিকভাবে ইরানের বিরুদ্ধে হলেও সাধারণ মানুষের মধ্যে ছবিটা কিন্তু আলাদা। খামেনেইয়ের ওপর হামলাকে অনেক আরব নাগরিক তাদের অঞ্চলের ওপর পশ্চিমা সাম্রাজ্যবাদের নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষ করে কুয়েত বা আমিরাতের মতো দেশে যখন মার্কিন ড্রোন বা মিসাইল উড়ছে, তখন সাধারণ মানুষ মনে করছে তাদের দেশগুলো আমেরিকার দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। গাজা এবং লেবানন সংকটের পর থেকে আরবে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে। এখন যখন ইরান সরাসরি আমেরিকার রণতরীতে আঘাত আনার দাবি করছে আর সেটাকে একদম উড়িয়ে দিতে পারছে না আমেরিকা, তখন অনেক আরব নাগরিক ইরানকে একমাত্র শক্তি হিসেবে দেখছে, যারা পশ্চিমা শক্তির চোখে চোখ রেখে কথা বলছে। খামেনেইর হত্যার খবর আরব জনগণের উপর এক ধরনের শকওয়েভ তৈরি করেছে। বিখ্যাত বিশ্লেষক, পশ্চিমের বিশ্লেষক জেমস বাউডেন, তিনি বলেছেন যে আমেরিকা ও ইসরায়েল আশা করেছিল খামেনেইর মৃত্যুর পর ইরানের মানুষ রাস্তায় নেমে আনন্দ করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরানের ভেতর এবং প্রতিবেশী আরব দেশগুলোতে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ হচ্ছে।
লেবানন, সিরিয়া, ইরাকে খামেনেইকে একজন শহীদ হিসেবে গণ্য করা হচ্ছে। এমনকি সুন্নি প্রধান দেশগুলোতেও অনেক সাধারণ মানুষ মনে করছেন যে একজন মুসলিম নেতাকে, শিয়া নেতাকে নয়, একজন মুসলিম নেতাকে এভাবে লক্ষ্যবস্তু করা পুরো মুসলিমদের জন্য নয়, পুরো মানবতার জন্য অপমানজনক। ইরান যখন সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশে হামলা চালাচ্ছে, তখন সেখানকার জনগণের মধ্যে দুটো পরস্পর বিরোধী অনুভূতি কাজ করছে। নিজের দেশে বিস্ফোরণ ও যুদ্ধের দামামা বেজে ওঠায় সাধারণ মানুষ আতঙ্কিত। দুবাইয়ের মতো বাণিজ্যিক শহরে জনজীবন স্থবির। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে কেন তাদের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দিল, যার ফলে আজ তারা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই চাপ আরব দেশগুলোর রাজতন্ত্রের জন্য আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমেরিকা ভেবেছিল খামেনেইকে সরিয়ে দিলে তারা মধ্যপ্রাচ্যের ত্রাতা হিসেবে সমাদৃত হবে, যেমনটা 2003 সালে ইরাক যুদ্ধের সময় ভেবেছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতি পুরো উল্টে দিকে মোড় নিয়েছে। আজ খামেনেইকে হত্যার প্রতিবাদে ইরাকের বাগদাদে বিশাল বিশাল মিছিল বেরোচ্ছে। সেখানে প্রতিবাদ আসছে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আরব জনগণের একটি বড় অংশ এখন আমেরিকার উপস্থিতিকে তাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে দেখছে। এই জনরোষ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে কিনা সময় সে কথা বলবে। তবে মানুষের মধ্যে পরিবর্তনের স্ফুলিঙ্গ কিন্তু দেখা যাচ্ছে। এখন প্রয়োজন সেই স্ফুলিঙ্গটাকে বারুদের স্তূপ পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেখানে বারুদের স্তূপে লাগানো। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন এক ভয়াবহ পরিণতির জন্য ইরানকে, কিন্তু ইরান পিছু হটার পাত্র নয়। তারা এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো ভয়ঙ্কর। ইরানের সাধারণ মানুষও আজ এই বিশ্বাস নিয়ে বলতে শুরু করেছে, জ্বলতে শুরু করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা তো ডুবে যাচ্ছি, কিন্তু সাইয়া হাম ডুবেঙ্গে লেকিন তুমকো লেকার ডুবেঙ্গে, তোমাকে নিয়ে ডুববো, তোমাকেও বাঁচতে দেব না। মধ্যপ্রাচ্য কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিল? আপনাদের কি মনে হয় আমেরিকার এই ফ্রেন্ডলি ফায়ারের ব্যাখ্যা কি আসলে তাদের দুর্বলতা ঢাকার চেষ্টা? আর ইরান কি পারবে আমেরিকার এই নোংরা আধিপত্য পুরোপুরি শেষ করতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এটি এখন আমেরিকার জন্য বুমেরাং হয়ে পড়েছে। পুরো মার্কিন জনমত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে এবং সবাই বলাবলি করার চেষ্টা করছে যে এই যুদ্ধটি কোনো প্রয়োজন ছিল না। মূলত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রয়োজনায় পড়ে ডোনাল্ড ট্রাম্প এই অপকর্মটি করেছেন। অনেকে বলার চেষ্টা করেছেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি ডোনাল্ড ট্রাম্পকে প্রলুব্ধ করে এই অপকর্মে নামিয়েছেন। অনেকে বলার চেষ্টা করছে যে দেশে যদি যুদ্ধ না বাধত তাহলে এই যে আমেরিকার যে অ্যাপেস্টিন কেলেঙ্কারি, সেই অ্যাপেস্টিন কেলেঙ্কারিতে ডোনাল্ড ট্রাম্পের নাম যেভাবে আসছে, এতে করে প্রেসিডেন্ট হিসেবে তিনি বিব্রত হতেন। তার বিরুদ্ধে অভিশংসনের যাকে বলা হয় প্রস্তাব আসত। এর কারণ হলো যে অ্যাপেস্টিনের যে বালাখানা বা তার যে জায়গাতে তিনি এই বিশ্বের সমস্ত শক্তিশালী রাজা বাদশাহ, মন্ত্রী, আমির ওমরা, তারপরে শেষে বিভিন্ন যারা বিখ্যাত লোকজন আছে তাদেরকে দাওয়াত করে সেখানে যে যৌন উন্মাদনা তিনি তৈরি করতেন এবং সুন্দরী সুন্দরী তরুণীদেরকে সেখানে ধরে নিয়ে তাদের উপর যে যৌন নিপীড়ন চালাতেন, অনেককে হত্যা করতেন, অনেককে জবাই করে তাদের মাংস পর্যন্ত খেয়েছেন বলে এরকম অভিযোগ করছে। এই ঘটনার সঙ্গে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বহু যৌন কেলেঙ্কারি রয়েছে। তিনি একাধিক বিয়ে থা করেছেন, এটা যেভাবে সত্য, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নারীর সঙ্গে অশালীন আচরণ, কিশোরীদের সাথে সেই যৌন উন্মাদনা করা, এরকম বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তারপর সেই পতিতালয়ের নাম করা যারা পতিতা রয়েছেন তারা আমেরিকান সোসাইটিতে, তারপরে যে সকল ব্লু ফিল্ম পর্ন স্টার রয়েছেন তাদের সঙ্গে তার যে কুকীর্তি, এরকম বহু কীর্তি রয়েছে। এবং এই সকল কীর্তির জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম নির্লজ্জ, এরকম বেহায়া, এরকম চরিত্রহীন, এরকম পাগলাটে, এরকম খ্যাপাটে প্রেসিডেন্ট আসেনি। মূলত অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে আমেরিকাকে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি দেওয়ার জন্য এরকম একটা বদমাইশ লোক সেখানে
রাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন। আমেরিকার জনগণ বলছে যে অ্যাপস্টিনের যে নারী কেলেঙ্কারি, এটা নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে এবং সেই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে যেন হাজিরা দিতে না হয় এই জন্য তিনি এই যুদ্ধটা বাতিয়ে দিয়েছেন। হোয়াট এভার মেবি, এই বিতর্কগুলো হচ্ছে। দ্বিতীয়ত যেটা হলো যে যুদ্ধে যেভাবে সফলতার কথা বলা হচ্ছিল, যুদ্ধের যে কারণগুলো আমেরিকান গভর্নমেন্ট আমেরিকার সাধারণ জনগণের কাছে প্রচার করছিলেন, সেটি এখন অপাঙ্ক্তে হয়ে গেছে, অবিশ্বস্ত হয়ে গেছে এবং এটা কেউ আর বিশ্বাস করছে না। তো এই অবস্থাতে যেটি হচ্ছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন যারা রয়েছেন, যুদ্ধমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, মানে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তাদের যে সকল হোয়াইট হাউসের পেন্টাগনের বড় বড় জেনারেল রয়েছেন, তারা এখন একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। কথাবার্তাগুলোর মধ্যে কোনো ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে কি হলো, এটি ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো মানে অস্থির বানিয়ে ফেলছে এবং তিনি অনেকটা পাগলের মতো প্রলাপ বলছেন। তিনি একবার বলছেন যে ইরানে যে ধর্মীয় নেতা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলেকে যেভাবে ধর্মীয় নেতা বানানো হয়েছে তিনি সেটা মানেন না। তিনি বলেন যে তার সাথে পরামর্শ করে এরপর ধর্মীয় নেতা নিয়োগ করতে হবে, আদারওয়াইজ এই যুদ্ধ চলতে থাকবে। মানে কি বলবো, পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যখন একটা মানুষ এভাবে কথাবার্তা বলে, তার মানসিক যে সুস্থতা এটা নিয়েই প্রশ্ন আসে এবং আমেরিকান জাতির উচিত এই লোকটির মানসিক সুস্থতা পরীক্ষা করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা যেটা বলার চেষ্টা করছে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছে যে এখন ইরান তার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আলাপ আলোচনার জন্য, তিনি রাজি হচ্ছে না। তিনি বলছেন যে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু ইরান বা আমেরিকার এমন কোনো গোপন সূত্র, নির্ভরযোগ্য সূত্র কেউ বলতে পারবে না যে ইরানের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রস্তাব আমেরিকার কাছে গিয়েছে। অধিকাংশ যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো এই যুদ্ধে মধ্যস্থতা করার জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে সে সকল বন্ধু রাষ্ট্র প্রাণান্ত চেষ্টা করছেন, রীতিমতো ধর্ণা ধরছেন আমেরিকার মানে ইরানের দরবারে যে এটা নেগোসিয়েশন করা যায় কিনা। কিন্তু ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই মুনাফেকের দলের সঙ্গে, এই মুনাফেক জাতির সঙ্গে, এই বেঈমানের সঙ্গে, মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো অবস্থাতেই নেগোসিয়েশন হবে না। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে সমস্ত কিছু নির্ধারিত হবে। তো এই যে যা কিছু চলছে এখন আমেরিকাতে, এটি ক্রমশ আমেরিকার অর্থনীতি, আমেরিকার রাজনীতি, আমেরিকার যে সামাজিক বন্ধন এবং সর্বোপরি যারা শাসন ক্ষমতায় রয়েছেন সব কিছুর মধ্যে মারাত্মক অস্থিরতা তৈরি করে ফেলেছে। এখন এই যে অস্থিরতা, সেই অস্থিরতার নমুনাটা আমরা দেখতে পাচ্ছি সেই হোয়াইট হাউসে। এমন কিছু কাণ্ড ঘটছে যেটা আমার জীবনে, মানে ইতিহাস যতটুকু পড়েছি বা জীবদ্দশায় যা কিছু দেখেছি, এইরকম ঘটনা কখনো দেখিনি। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে দেখবেন যে গ্রামে খুব একটা সুন্দরী মেয়ে, সে পাগল হয়ে যায়। তো পাগল হওয়ার পর আমরা বলি যে একে জিনে ধরেছে, ভূতে ধরেছে। তখন রাজ্যের সব বৌদ্ধ, ওঝা, পীর, ফকির সবাই আসে। আবার এই মেয়েটিকে বেঁধে যারা বড় পীর, বড় ওঝা, তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে সব অদ্ভুত কাণ্ড ঘটে। তেঁতুল গাছের ডাল দিয়ে তাকে পিটানো হয়, তারপরে শেষে ধূপ জ্বালিয়ানো হয়, এরপর বেদ দিয়ে তাকে মারা হয়, বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা হয়, দোয়া দুরূদ পাঠ করা হয়, মেয়েটাকে বসিয়ে রেখে তার সামনে নৃত্য গীত করা হয়, নানা রকম ঘটনা। ভূত তাড়ানোর জন্য, জিন তাড়ানোর জন্য এই ধরনের ঘটনা আমাদের পল্লী বাংলায় ঘটে। প্রাচীন ভারতে যেটি হতো অশ্বমেধ যজ্ঞ, অর্থাৎ যখন কোনো একটা যুদ্ধে যাওয়ার প্রয়োজন হতো এবং প্রতিপক্ষ খুব শক্তিশালী হতো, রাজা নিশ্চিত ছিলেন না যে তার এই যুদ্ধে জয়লাভ করা তার পক্ষে সম্ভব কিনা, তখন তারা করতেন কি, অশ্বমেধ যজ্ঞ নামক একটি বিশেষ ধরনের পুজো করতেন। সেই পুজো করার পরে ব্রাহ্মণরা ধ্যান করে বলে দিতেন যে রাজা এই যুদ্ধে জয়লাভ করবে, তখন রাজা যেতেন। আর যদি বলতেন যে জয়লাভ করবে না, তখন রাজা সেখানে যুদ্ধ করতে যেতেন না। এটা হল অশ্বমেধ যজ্ঞ। আমাদের দেশেও মানে মুসলমানদের মধ্যে টিল নাও এখন যখন আপনি কোন বিপদে পড়বেন, সিদ্ধান্তহীনতায় পড়বেন, টু বি আর নট টু বি এরকম একটা ঘটনা ঘটবে, তখন ইস্তেখারা এই ইস্তেখারার নামাজ পড়ার বিধান বেশ প্রচলিত। এবারে আরও কিছু দোয়া দরুদ রয়েছে। তো আপনি যখন এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়বেন, সত্য মিথ্যার মাঝামাঝি জায়গাতে পড়বেন, করা উচিত কি উচিত না এরকম একটা অবস্থাতে পড়বেন, তখন যে এই যে ইস্তেখারাগুলো করা হয়, তারপরে আপনার মনের মধ্যে একটা সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি যাবেন কি যাবেন না, এটা আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হয়। অথবা অনেক সময় অনেক যারা আপনি যে সকল পীর ফকির, অলিয়া উলিয়া, গাউস কুতুবের যাকে বলা হয় সাহায্য প্রার্থনা করেন,
তাদের সিদ্ধান্তের উপরে এই জিনিসগুলো নির্ভর করে। এই জিনিসগুলো সারা দুনিয়াতে চলছে। আমরা যে কামরূপ কামাখ্যার কথা বলি, আমরা জাদুটোনা বানের কথা বলি, পৃথিবীর এমন কোনো জমানা ছিল না যেটা এই রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটেনি। সবসময় ঘটেছে, সমস্ত রাজদরবারে ঘটনা ঘটেছে। তো মধ্যযুগে বা প্রাচীন জমানাতে রাজদরবারে যে অশ্বমেধ যজ্ঞ হতো বা এই ধরনের যে সকল ইস্তেকারা হতো, ঠিক সেই রকম ঘটনা ঘটে গেছে হোয়াইট হাউসে এবং প্রকাশ্যে। আমরা যেটা দেখলাম যে আমেরিকার যে বড় বড় যে সকল ধর্মযাজক রয়েছেন, আপনারা তো জানেন যে সেখানে রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টবাদ, যদিও সেখানে যে যা ধর্মমত অনুযায়ী তারা যাকে বলা হয় শপথ গ্রহণ করতে পারেন। মুসলমানরা মুসলমান কোরআন শুয়ে শপথ করেন, হিন্দুরা বাইবেল মানে তাদের যে শ্রী ভগবদ গীতা সেটা স্পর্শ করে তারা শপথ গ্রহণ করেন, খ্রিস্টানরা বাইবেল, ইহুদিরা তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে সেটা তাওরাত, সেটা স্পর্শ করে তারা সিদ্ধান্ত নেন বা শপথ গ্রহণ করেন। তো ওখানে যে ব্রুট মেজরিটি, সেই ব্রুট মেজরিটি রয়েছে খ্রিস্টবাদের। তো সেই খ্রিস্টবাদের যত সব পীর আউলিয়া রয়েছে, এখন ওদের পীর আউলিয়া তো আমাদের মতো দাড়িওয়ালা নয়, বা ওদের পীর আউলিয়াগুলো আমাদের মতো জুব্বা টুব্বা পরে না, ওরা এই ডোনাল্ড ট্রাম্পের মতো প্যান্ট শার্ট পরে এবং ওদের মধ্যে অনেক নারী